ইয়া পাইছো দেখি এই দেখি কি মাছ। এই রাজ্যের রাজা হচ্ছে আমি, আর এই গাছপালা যা দেখতে পাচ্ছেন প্রকৃতি সব হচ্ছে আমার প্রজা। পাহাড় যে আসলে কতটা সুন্দর, আসলে না আসলে বোঝা যেত না কি পরিমাণ বাতাস আর কি সুন্দর একটা পরিবেশের ভিতরে একটু শুয়ে আছি। এত সুন্দর লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে মানে কল্পনা মনে হচ্ছে, তাই না রাব্বি? হ্যাঁ ভাই, এটা আসলে ক্যামেরায় কতটা আসতেছে এটা বুঝাইতে পারবো না মানুষকে, কিন্তু বাস্তব চোখে এসে দেখলে বোঝা যাবে যে না আসলে জায়গাটা কত সুন্দর। শহরের ব্যস্ততা, কোলাহল আর হাজারো চিন্তা থেকে দূরে যখন সবুজ পাহাড়ের দিকে তাকিয়ে থাকা যায়, তখন মনে হয় প্রকৃতির চেয়ে বড় কোনো শিল্পী হয়তো পৃথিবীতে নেই। তেমনি শেরপুরের গাঢ় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে গজনী অবকাশ কেন্দ্র। চারদিকে সবুজ পাহাড়, ঘন বনভূমি আর নির্মল বাতাস, যেন প্রকৃতি নিজের হাতেই সাজিয়ে রেখেছে এই জায়গাটিকে। দূরের পাহাড়গুলো একটার পর একটা সারি হয়ে দাঁড়িয়ে আছে, কখনো মেঘ এসে পাহাড়ের চূড়ায় ঢেকে দেয়, আবার কখনো রোদের আলোয় পাহাড়ের সবুজ আরও গাঢ় হয়ে ওঠে। পাহাড়ের বুক থেকে বয়ে আসা বাতাস যখন গাছের পাতায় দোলা দেয়, তখন সেই শব্দের মধ্যেও যেন এক ধরনের গানের সুর পাওয়া যায়। এখানে এসে শুধু চোখে পাহাড়ই দেখা যায় না, পাহাড়কে অনুভব করা যায়। কিছুক্ষণ যদি নীরবে দাঁড়িয়ে থাকেন তাহলে শুনতে পাবেন পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর দূরের পাহাড়ের নীরবতা। দূরের পাহাড় আর সবুজ বনভূমির দৃশ্য মনে করিয়ে দেয় ভারতের মেঘালয় পাহাড়ি প্রকৃতির কথা। মেঘে ঢাকা পাহাড়, সবুজের বিস্তীর্ণ চাদর আর নির্মল বাতাস, সব মিলেই গজনী যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক টুকরো শান্তির ঠিকানা। কখনো কখনো জীবনে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় এমন একটি জায়গা যেখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা যায়, নিজের সঙ্গে নিজের কথা বলা যায় আর প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়া যায়। গজনী অবকাশ কেন্দ্র তেমনই একটি জায়গা। প্রিয় বন্ধুরা, তো চলুন আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের নিয়ে যাব শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা গজনী অবকাশ কেন্দ্রে। What's up guys, it's me by Jait and welcome back to another vlog video. So right now আজকে আমরা যাচ্ছি গজনীর উদ্দেশ্যে, আর আমি কিন্তু এখন আছি শেরপুর খোয়ারপাড় মোড়ে। আমার জন্য অপেক্ষা করতেছে রাব্বি। রাব্বি কেমন আছো? ভাই এত দেরি করলে তো হবে না, এত সুন্দর জায়গা, সকাল সকাল যায় জায়গার সৌন্দর্যটা তো দেখার লাগবে পাবলিকের। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাবো নতুন একটা জায়গা, আগে নাম কম যাইতো না। তো আজকে আমরা যাব হচ্ছে গজনীর উদ্দেশ্যে। মূলত আজকে আমরা গজনীর উদ্দেশ্যে যাব, যে রুটটা আছে সেই রুটে। মূলত সেখানে আমরা গজনী পাহাড় আপনাদের দেখাবো না, সেখানে দেখাবো নতুন একটা পাহাড়ের সন্ধানে আজকে আমরা বের হয়েছি। যদিও এখন আমরা অবস্থান করছি এই খোয়ারপাড় মোড়ে। খোয়ারপাড় মোড় থেকে মূলত এখান থেকেই গজনীর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটারের মতো। তো আমরা এই বাইকটা দিয়ে যাব, যেখানে রাব্বি এই যে বাইক নিয়ে আসছে। তো আমরা এখন বাইক দিয়ে তাড়াতাড়ি পড়ো। আর এই যেটা হচ্ছে আমাদের হেমলেট। যারা গাড়ি হচ্ছে বাইকে যারা রাইড করবেন তাদের জন্য একটা সাজেশন থাকবে, অবশ্যই আপনারা প্রয়োজনীয় যে জিনিসপত্র, কাগজপাতি এবং হেমলেট যা আছে সব কিছু কিন্তু নিয়ে আসবেন। এখন আমরা যাব হচ্ছে গজনীর উদ্দেশ্যে। তো মূলত গজনীটা হচ্ছে ঝিনাইগাতি উপজেলায়। এখন আমরা রওনা দিচ্ছি। আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি পর্যটন কেন্দ্র শেরপুর গজনী অবকাশ কেন্দ্রে। শেরপুর জেলা শহর থেকে আমাদের গন্তব্য মাত্র 30 কিলোমিটার পথ দূরে, কিন্তু এই 30 কিলোমিটার পথ যেন আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে এক অন্যরকম জগতে। শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজ বন, তারপর ছোট বড় টিলা আর সর্বশেষ গাঢ় পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের কাছে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ গল্পটি শুরু হচ্ছে শেরপুর খোয়ারপাড় মোড় থেকে। এটা হচ্ছে খোয়ারপাড় মোড়, অনেকে এটাকে শাপলা চত্বর বলে থাকেন। দেখতে পাচ্ছেন এই মোড়টা শেরপুরের টার্নিং পয়েন্ট মোড় বলা হয়। এই মোড়টা শেরপুরের টার্নিং পয়েন্ট মোড়। এখান থেকে যে পেছনের দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, ঠিক এই রাস্তাটা শেরপুর শহরে, আর এই রাস্তাটা চলে গেছে জামালপুরের দিকে। আর এখন আমরা যেই দিকে অগ্রসর হচ্ছি, মানে আমরা যে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে হলো ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি। তো এই রুটটা দিয়েই আমরা এখন চলে যাব ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির উদ্দেশ্যে। নালিতাবাড়ি গেলে হচ্ছে আপনি পাবেন মধুটিলা ইকো পার্ক, এবং ঝিনাইগাতি হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র।
শেরপুর শহরকে পেছনে ফেলে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্যপট। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, কোথাও ফসলি মাঠ, কোথাও গাছের সারি, আবার কোথাও গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা। শহরের ব্যস্ততা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর প্রকৃতি আপনাকে স্বাগতম জানাচ্ছে তার নিজস্ব সৌন্দর্যে। আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি যেহেতু গজনী অবকাশ কেন্দ্রে, তাই আমরা রওনা দিয়েছি ঝিনাইগাতির উদ্দেশ্যে। এখন আমরা এগিয়ে চলছি ঝিনাইগাতির দিকে। এই পথের সবচেয়ে সুন্দর বিষয় হলো আপনি শুধু গন্তব্যে পৌঁছানোর জন্যই ভ্রমণ করছেন না, বরং গন্তব্যে যাওয়ার পথটা নিজের জন্য একটি ভ্রমণের অংশ হিসেবে তুলে ধরছেন। তো আমাদের যেহেতু মূল গন্তব্যটা হচ্ছে ঝিনাইগাতি, মানে গজনীর উদ্দেশ্যে, সেখানে আমরা যাব। শেরপুর খোয়ারপাড় থেকে 30 কিলোমিটার দূরে হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র। মূলত এটি বাংলাদেশের খুবই সুন্দর একটা টুরিস্ট স্পট। যারা ঘুরতে ভালোবাসে তারা কিন্তু এই রুটেই হচ্ছে যায়। আর যারা ঢাকা থেকে আসেন তারা কিন্তু সরাসরি ঝিনাইগাতি যে বাস আছে সেই বাসে করে কিন্তু আপনারা একদম ডিরেক্টলি যেতে পারেন এই ঝিনাইগাতি গজনী অবকাশ কেন্দ্রে। মূলত এই রাস্তা ধরে গেলেই আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। এই রাস্তার ভিতরে অনেক কিছুই পাওয়া যায়। দেখেন ট্রেনগুলো কিন্তু দাঁড়ায় আছে। আর আজকে যেহেতু শুক্রবার করে অনেক লোকজন, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমরা পিছনে দেখলাম যে অনেক বাইকাররা আসছে, তারাও কিন্তু আমাদের মতো আজকে বের হয়েছে ঘুরতে। তো তারাও যেহেতু আসছে, সবাই হয়তো ওখানে গেলে আর অনেক পরিচিত ভাই বাজারের সাথে দেখা হবে। আমাদের জামালপুর থেকেও অনেক ভাই বাজার আসছে, কিন্তু মূলত আমি আর রাব্বি হচ্ছে আগে বের হয়েছি। রাব্বি, ভাই, তো আমাদের এখান থেকে বাইকে যেতে কতক্ষণ সময় লাগবে? এখান থেকে ভাই বেশিক্ষণ সময় লাগবে না, তবে একটু সময় লাগতে পারে। কারণ হচ্ছে আমরা তো সৌন্দর্যপূর্ণ জায়গাগুলোতে নিজেরা উপভোগ করার জন্য একটু দাঁড়াবো। সাথে এই যে একটা দোলনা নিয়েছি, সেখানে একটু রেস্ট করব, কিছু ফটোশ্যুট করব। সেই জন্য আমাদের সাময়িক একটু সময় বেশি লাগতে পারে আর কি। ঠিক এখন আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে গজনী অবকাশ কেন্দ্র হচ্ছে 18 কিলোমিটার। এই যে মোড়টা থেকে দেখতে পাচ্ছেন, গজনী অবকাশ কেন্দ্র 18 কিলোমিটার, ঝিনাইগাতি হচ্ছে 9 কিলোমিটার এবং নালিতাবাড়ি হচ্ছে 16 কিলোমিটার। সুদা যে রাস্তাটা একদম চলে গেছে, এটা চলে গেছে একদম নালিতাবাড়ির দিকে। আর এই যে এই দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা মধ্যটি লেকু পার্ক এবং হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের রাস্তা হচ্ছে এটা। তো আমরা এখন যে বাইক নিয়ে এখানে কিন্তু একটু দাঁড়াইলাম। মোটামুটি লোকজন অনেক আসতেছে। আর এই মোড়টাও কিন্তু একটি জনবহুল এবং অর্থবহ একটি মোড়। এখান থেকেই শেরপুর এবং ঝিনাইগাতির বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো এই যে আমাদের বাইক, এখন আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ। তো বেশি দূরে নাই, আর মাত্র 18 কিলোমিটার গেলেই আমরা গজনী অবকাশ কেন্দ্রে ইনশাল্লাহ চলে যাব। একটা পুকুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পুকুরটা হচ্ছে বৃহত্তরের ময়মনসিংহের সব থেকে বড় একটা পুকুর। এটাকে একটা ছোটোখাটো আপনার লেগের সাথে তুলনা করলে কিন্তু চলে। দেখেন অনেক বড় একটা পুকুর, মনে হয় একটা বিল। আর এই যে এখন আমরা আছি এই পুলটার উপরে, মূলত দেখতে পাচ্ছেন এই যে আবাদি যে জমিগুলো আছে পাশে, এখানে আবার মাছের অনেক কিন্তু প্রজেক্টও আছে। তো এখন কিন্তু বৃষ্টির যেহেতু ভাদ্র মাসে অনেক সময় ক্ষণে বৃষ্টি, আবার ক্ষণে হচ্ছে রোদ। এখানে বৃষ্টির পানি কিন্তু নেমে যাওয়ার ফলে মোটামুটি চাষাবাদির জন্য কিন্তু প্রস্তুত হয়েছে এই চাষাবাদি জমিগুলা। আর এই যে এখানে সামনে আছে দেখতেন অনেক বড় একটা মাছের প্রজেক্ট। এখানে কিন্তু মাছের চাষাবাদ করা হয়। এই অঞ্চলে মাছের পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো কিন্তু চাষাবাদ করা হয় পাহাড়ি জায়গাতে। আর অল্প কিছু দূর গেলে আমরা হচ্ছে ঝিনাইগাতি যে উপজেলা শহর আছে সেই। আর দেখতে দেখতে আমরা কিন্তু এখন ঠিক চলে আসছি ঝিনাইগাতি বাজারে। এই যে দেখেন ঝিনাইগাতি বাজার। মূলত এখান থেকে হচ্ছে আর 9 কিলোমিটার আমাদের পথ পাড়ি দিতে হবে, তাহলে আমরা চলে যাব গজনী অবকাশ কেন্দ্রে। ঠিক এই যে দেখেন বাজার। যেহেতু আজকে আকাশ হচ্ছে মেঘলাচ্ছন্ন, আর শুক্রবার যেহেতু বন্ধের দিন, শুক্রবার দেখেই কিন্তু বাজারে তেমন কোনো কোলাহল নেই। সাপ্তাহিক হাটের দিনে প্রচুর পরিমাণে কিন্তু কোলাহল থাকে এই বাজারটিতে। সাপ্তাহিক হাটের দিন ছাড়াও কিন্তু লোকজনের আনাগোনা থাকে। যেহেতু আজকে শুক্রবার, লোকজন বাড়িতে রেস্ট করছে, সবার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে, সেজন্য তারা কিন্তু বাজারে আজকে আসেনি। তবে যারা ভ্রমণ পিপাসু আছে, যারা ঘুরতে ভালোবাসে, আজকে কিন্তু তারা কিন্তু একদম মুক্ত ডানায় আমাদের মধ্যে কিন্তু চলে আসছে এই ঝিনাইগাতি এবং গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। ঠিক সম্মুখেই রাস্তা ধরে আমরা এখন চলে যাব একদম বর্ডারের ঠিক শেষ সীমান্তে।
গজনী অবকাশ কেন্দ্রে। এখন আমরা কিন্তু অবস্থান করছি রাংটিয়া বাজারে। তো এই যে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে একদম গজনীর দিকে। আর এই যে পেছনের সম্মুখে হাতের বামে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে একদম মধুটিলা ইকো পার্কে। তো আমরা এখন যাব হচ্ছে আমরা গজনী যাব না, আমরা গজনী যাব। তারপরে যদি আমরা সময় পাই তাহলে আপনাদের মধুটিলা ইকো পার্কের ভিউটা আপনাদের দেখাবো। তো যারা আসবেন অবশ্যই আপনারা এখানে এসে একটু কাউকে জিজ্ঞাসাবাদ করে তারপরে যাবেন। আর এখানে সুন্দর করে কিন্তু একটা সাইনবোর্ড আছেই, সাইনবোর্ড দেখেও কিন্তু আপনারা যেতে পারেন। তো চলুন আমরা এখন যাব গজনীর উদ্দেশ্যে। রাস্তার দুপাশে ঘন সবুজ, কখনো উঁচু নিচু ভূমি, আবার হঠাৎ চোখের সামনেই দেখা যাচ্ছে পাহাড়ের আভাস। আর এই যে দেখা যাচ্ছে পাহাড়, এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আমরা সমতল ছেড়ে ধীরে ধীরে গাঢ় পাহাড়ের রাজ্যে প্রবেশ করছি। শালবন, গজারি ও নানা ধরনের গাছপালায় ঘেরা পাহাড়ি এই পরিবেশ, ছোট বড় টিলা আর সবুজের অসাধারণ সমন্বয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যি এক অন্যরকম অনুভূতি। শেরপুর ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে গজনী এলাকায় প্রায় 90 একর পাহাড়ি এলাকা নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। 1993 সালে জেলা প্রশাসনের উদ্যোগে এটিকে গড়ে তোলা হয়। এখানে এসে প্রথমে যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে সেটি হলো দিকে পাহাড়, বন আর সবুজ গাছপালার শান্ত লেক। আমার কোথায় গেছিলেন? খেতে। আমরা কিন্তু খেতে গেছিল অনেক কাজ পরিশ্রম করতে, ওনারা। এখন বাসায় ফিরছে কাজ ছেড়ে, যেহেতু আজকে শুক্রবার। জানি না তাদের ধর্ম কি মুসলিম কি খ্রিস্টান কিনা জানি না। এটা কি হচ্ছে খ্রিস্টান। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা খুবই পরিশ্রমী একটা জাতি। তারা আসলে আমাদের মতো অলস না, তারা একটা মুহূর্ত নষ্ট করে না, প্রায় সময় তারা পরিশ্রম করে এবং কি তারা পরিশ্রম করতেই বেশি ভালো। গারো সম্প্রদায় এবং হাজং সম্প্রদায়ের যে মহিলা যারা আছে তারা কিন্তু সংসারের জন্য খুবই পরিশ্রম করে। ছেলে মানুষের থেকে মেয়ে মানুষ কিন্তু বেশি পরিশ্রম করে, তাই না? আমরা কিন্তু এখন ঠিক ঢুকে পড়েছি গজনী অবকাশ কেন্দ্রের যেই পাহাড়ি রাস্তা আছে, সেই পাহাড়ি পিচ ঢালা রাস্তা ধরে আমরা কিন্তু বাইক নিয়ে গিয়ে যাচ্ছি। সত্যিকার অর্থে এই জায়গাটি এত সুন্দর লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে মানে কল্পনা মনে হচ্ছে, তাই না রাব্বি? হ্যাঁ ভাই, এটা আসলে ক্যামেরায় কতটা আসতেছে এটা বুঝাইতে পারবো না মানুষকে, কিন্তু বাস্তব চোখে এসে দেখলে বোঝা যাবে যে না আসলে জায়গাটা কত সুন্দর। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এতে গাছটা কিন্তু একদম হাইলা পড়ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। মূলত এটা শেরপুর বন সংরক্ষণকারী অধিদপ্তর যে আছে তাদের আন্ডারেই হচ্ছে এই পাহাড়ের রক্ষণাবেক্ষণ তারা করে থাকে। আর ওই যে সামনে আমরা অনেক বড় একটা এই ডাইনোসর, তাই না? হ্যাঁ, আসলে এদিকে ডাইনোসর আছে। এটা ছিল ভাই। এখানে তো ওয়াইফাই ঢুকছে, তাই না? এই যে ওয়াইফাই, বাপরে, আমাদের বাংলাদেশটাতে কত একটা আপডেট হয়েছে, মানে পৃথিবীটাই পুরো আপডেট হয়েছে। একটা জিনিস বলি, ইন্টারনেটের সুবিধাতে আমরা পুরো পৃথিবীটাকে একটা বর্ডারনেস মার্কেট, মানে সীমান্তহীন বাজার বললেই চলে, তাই না? এই যে দেখেন এই জায়গাটা, গ্রামীণ জীবন ওনাদের ভিতরে। তবে গ্রামীণ জীবন এবং হচ্ছে পাহাড়ি জীবনের মাঝে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? হ্যাঁ ভাই। আর যারা হচ্ছে পাহাড় এবং গ্রামীণ জীবনের মাঝে থাকে, জাস্ট এটার ফিলটা দেখেন, ভিউ, ওয়াও। এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর, তাই না? হ্যাঁ ভাই। গজনী অবকাশ কেন্দ্রের সব থেকে সুন্দর এবং মনোমুগ্ধকর যদি জায়গা থাকে এই জায়গাটা। যখন হালকা বৃষ্টি হয় অথবা এই যে শীতের সকালের অনুভূতি অথবা বৃষ্টির পরবর্তীতে এই জায়গাটা আরও তার সৌন্দর্য সম্পূর্ণরূপে আমাদের সামনে প্রকাশ করে ফেলে। এই যে বাইকগুলো দেখো কত মানুষ, এই যে অনেক লোকই কিন্তু আসছে, দেখেন অনেক কিন্তু আসছে, অনেক বাইক রাইড, অনেকেই এদের দেখেন আবার নিজস্ব প্রাইভেট কার নিয়েও কিন্তু আসছে। আসলেও যখন একটা সিজন থাকে, শীতের সময় আসার থেকে আমি মনে করি এই সময়টাই যদি আপনি আসেন, পুরো পরিবেশটা একদম চাকচিক্যময়। দেখেন মনে হচ্ছে গাছের যে পাতাগুলো আছে সদ্য তোলা, মানে এই মুহূর্তে মনে হয় জন্ম নিল, এমন পরিবেশটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ফরেস্ট রিসোর্ট, তারা মানে বন সংরক্ষণের দায়িত্বে আছে তাদের। না যে কেউ পিকনিকও করতে পারে ভাই, এখানে পিকনিকও করতে পারে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত ওরকম টুরিস্ট জোন মানে থাকার জন্য এখন পর্যন্ত মনে হয় গজনীতে ওরকম কটেজ তৈরি করা হয় নাই, তবে প্ল্যানিং চলতেছে, হবে আর কি। ভিতরে একদম রাস্তার নিচে কিন্তু লেবুর বাগানও করছে, পাহাড় কেটে হচ্ছে ধানের ক্ষেত। এই যে এখানকার লোকদার আছে কি পরিমাণ সুন্দর একটা মানে দৃশ্য ভাই, তাই না? মানে পুরো মনোমুগ্ধকর একটা দৃশ্য ভাই। পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি যদি না ঘুরেন আর বিশেষ করে পাহাড় কিংবা সমুদ্রের ভিতরে যদি আপনি না যান
তাহলে কিন্তু আপনি এই আল্লাহ তাআলার এই সৃষ্টিটাকে আপনি কি বলবো আর মানে মন দিয়ে উপভোগ করতে পারবেন। তবে সব থেকে বড় একটা কথা আমি আপনাদের বলি যে মূলত প্রকৃতির যে সৌন্দর্যটা আছে এটা কিন্তু বড় বড় কোনো পিকনিক স্পট বা পর্যটক কেন্দ্রের ভিতরেই না, পর্যটক কেন্দ্রের বাইরেও যে দৃশ্যগুলো আছে এগুলো কিন্তু আরও বেশি সুন্দর। দেখেন আমরা এই যে গজনী অবকাশ কেন্দ্রে কিন্তু এখন প্রবেশ করব। মূলত সম্মুখেই হচ্ছে 4 রাস্তার মোড়, এর পাশেও যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আজকে আমরা খুঁজে বের করি। তো ঠিক আমরা আছে, সবার শেষে গজনীর ভিতরে ঢুকবো। হ্যাঁ। আগে আমরা গজনীর পাশে যে সৌন্দর্যগুলো আছে অথবা সৌন্দর্যপূর্ণ জায়গা আছে সেটা আগে অডিয়েন্সকে দেখাই। এই রাস্তাটা ডান পাশের যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা একদম গজনী অবকাশ কেন্দ্রে চলে গেছে, আর এটা চলে গেছে হচ্ছে ঝিনাইগাতি উপজেলার শহরে, আর এটা সোজা চলে গেছে একদম বর্ডারের কিনারে। আমরা মূলত সামনের দিকে যাব, তাই না? হ্যাঁ, আমরা আগে একটু আজকে ঘুরবো, সামনে তারপরে আমরা আপনাদের সবার শেষে গজনীতে ঢুকবো। হ্যাঁ। পাইছো তোমরা? মাছ পাইছো? কি মাছ পাইছো দেখি? এই এই দেখি কি মাছ। দেখাও দেখাও, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, চকলেট দিব আসো। ছোট দুইটা বাবু তারা মাছ মারে হচ্ছে বাসায় যাচ্ছে, ওদের মনে হইতেছে কই মাছ সম্ভবত পাইছে, তো একটু আসতে বললাম, ওরা আসলো না। যাই হোক আমরা এখন একটু যাব সামনের দিকে। আমরা যেই টাবুটা এবং যেই দোলনাটা নিয়ে আসছি সেটা আমরা ঝুলাবো, ঝুলিয়ে হচ্ছে আমরা রেস্ট করবো। কি করো? ভাই ভাই করতেছি ভাই। এই যে দেখেন কি নিয়ে আসা হয়েছে, এখন আমরা একটু দোলনা লাগাবো রশি দিয়ে, তারপরে একটু রেস্ট করবো। দেখছেন আসলে পাহাড়ের ভিতরে মূলত এই ফিলটা নেওয়ার জন্য হচ্ছে আমরা কিন্তু আসছি। এই যে দোলনাটা, এটা সুন্দর করে এখন কিন্তু টানানো হবে। কইটা নামো ভাই, জায়গা কই? জায়গা দাও তো দেখি, সুন্দর একটা জায়গা দড়ি লম্বা কেমন? মোটামুটি ভালোই লম্বা। এটা আর ওইটা পাবে এটা? এই যে এই বড় দুইটা নাকি এই দুইটা দিই? হ্যাঁ দাও, দেওয়া যেতে পারে। এই দুইটা দিই না? তো যাই হোক আমরা এখন এই যে এই পাহাড়ের ভিতরে দোলনা হচ্ছে টানাবো, এবার দোলনা টানিয়ে হচ্ছে আমরা রিল্যাক্স করবো। একটু রেস্ট নেই। মূলত এই ফিল্ডটা নেওয়ার জন্যই আমরা আসছিলাম আজকে এই ঝিনাইগাতি উপজেলায় গজনীর ঠিক কাছাকাছি আরেকটা পাহাড়ে। আমরা এখনো কিন্তু গজনীর যে মূল অবকাশ কেন্দ্রটি আছে সেই অবকাশ কেন্দ্রে কিন্তু আমরা প্রবেশ করিনি। এটি হচ্ছে আরেকটি নতুন পাহাড়, তো এই পাহাড়টিও কিন্তু খুবই সুন্দর। কি পরিমাণ যে বাতাস হইতেছে ভাই, কি পরিমাণ যে একটা শান্তি। পাহাড় যে আসলে কতটা সুন্দর আসলে না আসলে বোঝা যেত না। কি পরিমাণ বাতাস আর কি সুন্দর একটা পরিবেশের ভিতরে একটু শুয়ে আছি, আলহামদুলিল্লাহ। আসলেও এত পরিমাণ ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে যে আমি নিজেই রাজা, যে এত সুন্দর একটা জায়গায় আর এরকম পরিবেশে এরকম একটা দোলনা লাগিয়ে দোল খাওয়াটা একটু ফিল করেন যে কি একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এই রাজ্যের রাজা হচ্ছি আমি, আর এই গাছপালা যা দেখতে পাচ্ছেন প্রকৃতি সব হচ্ছে আমার প্রজা। আসলে আল্লাহ পাক এইভাবেই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, মানুষের প্রজা হিসেবে কিন্তু এই প্রকৃতিটাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। টাকা না থাকলেও আমি রাজা, ঠিক একদম রাইট কথা বলছেন। আপনার কাছে টাকা থাকলে যে আপনি রাজা হবেন এটা কোনো কথা না, আপনাকে ঘুরতে হবে। আপনার কাছে টাকা থাকুক আর না থাকুক, আপনি যত ঘুরবেন, যত এই পৃথিবীটাকে দেখবেন, তত আপনার মাইন্ডটা বড় হবে, আপনি তত দিন বেশি আরো মানে যদি আপনি মরে যান হচ্ছে ধরেন 60 থেকে 70 বছরে, মিনিমাম আপনি 5 বছর আর বেশি বাঁচবেন। তো যাই হোক খুবই ভালো লাগতেছে এরকম পাহাড়ি দৃশ্যে, পাহাড়ের মাঝে এসে এরকম নিজেকে একদম প্রকৃতির সাথে মিশাতে পেরে। আমার সাথে রাব্বিও কিন্তু আছে। মোটামুটি আপনারা যারা এরকম পাহাড়ের ভিতরে ট্রেকিং করতে চান আর পাহাড়ের ভিতরে যারা টাবু কিংবা এরকম দোলনায় দোল খেতে চান, অবশ্যই এগুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন এই গজনী অবকাশ কেন্দ্রে। আমরা আসলেও সত্যিকার অর্থে কিন্তু আমরা আজকে অবকাশ যাপন করছি। অল্প কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, একটু ফুর্তি করলাম, কিছু ফটোশুট করলাম। এখন আমরা আবার সেই চলবো গজনীর উদ্দেশ্যে। প্রায় নামাজেরও সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে। এখন আমরা গজনী অবকাশের ভিতরে ঢুকবো। গজনী অবকাশের ভিতরে ঢুকে নামাজ পড়বো, তারপরে ওইখান থেকে নামাজ পড়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া যদি ভিতরে করি তো করলাম, তা না হলে হচ্ছে বাইরে করব। তারপর আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে অন্য একটা স্পটে। আসলে আজকে শুক্রবার অনুযায়ী অনেক লোক আসছে এই জায়গাটিতে ঘুরতে। আমি তো একটা জিনিস ভাবছিলাম হয়তো বা এখানে লোকজন আসে শুধু পিকনিক স্পটের সময়, কিন্তু অন দ্য স্পটেও কিন্তু আসে মোটামুটি। সব থেকে বেশি সুন্দর রাস্তা হচ্ছে এই রাস্তাটায়। দেখেন দুই পাশে কিন্তু গজারি গাছ, মাঝখান দিয়ে হচ্ছে একদম পিচ ঢালা রাস্তা, আঁকা বাঁকা পথ ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি গজনী পিকনিক স্পটের উদ্দেশ্যে।
এখানে শুধু বাইক নিয়ে যে লোকজন আসছে এমনটা না, তাছাড়াও এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও লোকজন মোটামুটি আসছে এই জায়গাটিতে একটু ঘোরাফেরা করার জন্য। আর সামনেই আছে আপনার এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে হচ্ছে ভিতরে ঢুকতে হয়। আসসালামু আলাইকুম। যারা যারা আছে তারা জনপ্রতি হচ্ছে 80 টাকা করে চাচ্ছিল। আসলেও মনে হচ্ছে আমার কাছে বেশি চাচ্ছিল, এমন একটা বিষয় মনে হতো। তো যাই হোক, তারপর আমরা কিন্তু ভিতরে ঢুকছি 50 টাকা দিয়ে টিকিট কেটে। আর এই যেটা হচ্ছে গজনির ঢোকার প্রবেশদ্বারের পাশেই হচ্ছে যে সুন্দর একটি লেক, এই লেকেই কিন্তু অনেকেই হচ্ছে ফটো সেশন তারপর হচ্ছে ঘোরাফেরা করে থাকে। মূলত গজনির মূল সৌন্দর্যটাই হচ্ছে এখানে। আর এখানে আছে গারোদের মাটির তৈরি ঘর বাড়ি। এখানে একটা গজনি অবকাশ কেন্দ্রের সাথেই একটা মসজিদ রয়েছে। তো আমরা এখন নামাজ আদায় করবো, যেহেতু আজকে জুম্মার বার। তো অনেক লোকজন কিন্তু আসছে নামাজ আদায় করতে। আর এই জায়গায় কিন্তু মোটামুটি সবাই বাইক রাখছে নামাজের জন্য। আমরা এখন নামাজ পড়বো, তাই না, যেহেতু আজকে জুম্মার বার। লেকটিতে সুন্দর করে রাখা হয়েছে বোট। আর এখানে রাইড করতে কত নাই ভাই? 100 টাকা বলছেন। জনপ্রতি 100 টাকা না? তো যাই হোক, এখানে যারা বোট রাইডিং করবেন জনপ্রতি হচ্ছে 100 টাকা করে এখানে বোট রাইডিং করা হয়। মূলত যারা ভ্রমণ পিপাসু আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে নিয়ে এসে এই বোটে অনেকে রাইড করে। কতক্ষণ সময় লাগে বোট রাইড করতে? 20 মিনিট হচ্ছে 100 টাকা না? টাকাটা একটু বেশি হয়ে গেছে না? তো যাই হোক, মূলত এখানে 20 মিনিটের জন্য বোট রাইড জনপ্রতি হচ্ছে 100 টাকা করে। একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, মামিসিং নান্দাইল থেকে। কখন রওনা দিয়েছেন আপনারা? সকালবেলা। তো এখানে এসে পৌঁছাইছেন কটার সময়? 10টা বাজে। তো টোটাল কেমন লাগলো এখানকার পরিবেশটা? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই না? মোটামুটি ঘোরাফেরা করার মতো আর কি। তো এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন আসে। তো ভাই, আপনারা সবাই একসাথে আসছেন না? তো দেখেন সবাই কিন্তু একসাথে। সবাই কি বোট রাইড করছেন? ও ভাই, সাগর ভাই না? ওকে। তো সবাই বোট রাইড করছেন নাকি? টাকাটা বেশি আমাদের। সেজন্য আপনারা রাইড করেন নাই? বাচ্চা পোলাপানের জন্য। ও আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট যারা আছে, অনেক স্টুডেন্টেরও কিন্তু এই জায়গায় আসে ঘুরতে, কারণ তাদের বাজেট হচ্ছে লিমিটেড করা থাকে। সো এই জায়গায় যদি তারা আসে, তো সেই ক্ষেত্রে 100 টাকা যদি এখানে জনপ্রতি মোটামুটি তারা দিয়ে যদি বোট রাইড করে, এটা স্টুডেন্টদের জন্য হচ্ছে অনেক কষ্টসাধ্য বিষয়। এখান থেকে আমরা উঠবো। আর সামনে হচ্ছে একটা জিপার। যারা জিপারে চড়ে এই যে জায়গাটা ঘুরতে চান, এখান থেকে মোটামুটি এক্সপ্লোর করার মতো আছে অনেক কিছুই। মোটামুটি পুরো রিসোর্টটাই, এখানে সম্মুখে আছে একটা লেক, সেই লেকটাও মোটামুটি আপনাদের একটু দেখাবো। রাব্বি ওইখানে দাঁড়ায় আছে। খিদা লাগছে নাকি রাব্বি? ভাই ভিডিওটা করা লাগবো। জিপারে উঠবা? যাই হোক, রাব্বি দুঃসাহস করছে জিপারে উঠবো। সাহস আছে? অবশ্যই ভাই, মই ভাই এর আগে উঠো নাই? আরে উঠছি, কক্সবাজার একবার উঠছি, ইয়াদা উঠছিলাম, সরি কইবেন উঠলাম, ভুলে গেছি ভাই। আচ্ছা চলো দেখি। এই যে এটা হচ্ছে আমাদের বাইক। আর রাব্বি এখন হচ্ছে জিপ লাইন উঠবে। এখানে জনপ্রতি জিপ লাইন উঠতে হলে জনপ্রতি 50 টাকা করে গুনতে হবে। তারপর এটা কি শুধু এক যাওয়াই 50 না? যাওয়া আসা কত? 100 টাকা। যাওয়া 50, আসা 50। 100। ভাই একটু কমান যায় না ভাই? সাইডে হাইটে আসার সুবিধা আছে। একটু কমান যায় না ভাই? আপ ডাউন ভাই, না ভাই। আপ ডাউন কিছু কমান, কিছু কম রাখেন। এটা কমান ভাই। হ্যাঁ, একাই আমরা তো একাই টেস্ট যাবো করে যাবো যাবো আর আসবো। মানুষই তো। কিছু কম রাখেন। হ্যাঁ, রাব্বি হচ্ছে রাইড করবো। এই যে ক্যামেরা,